হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই লেটেস্ট একটা অ্যানিমে সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে গাচোয়া কুতাবা এই ধরনের কোন একটা কিছু, যেটার অর্থটা যে কি, যাই হোক গুগল করে যে অর্থটা পেলাম সেটার অর্থ হচ্ছে রিয়েল ট্র্যাশ, মানে সত্যিকারের আবর্জনা। এবং এই অ্যানিমেটার কনসেপ্ট খুবই ইউনিক এবং আমি নিশ্চিত করতে পারি অ্যানিমেটার প্রথম পর্ব দেখেই তুমি পছন্দ করে ফেলবে। এবং এটা রিয়েল লাইফের সাথেও একটু কানেক্টেড, বাট একটু অবশ্যই ফ্যান্টাসি তো রয়েছেই। দক্ষিণ আফ্রিকাতে এরকম একটা জায়গা রয়েছে, একটা বেড়া, তার এক পাশ ধনীরা বসবাস করে, আরেক পাশে খালি বস্তি আর বস্তি। তো সেরকম একটা কনসেপ্ট। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমি এই স্ক্রিপ্টের উপর পুরো ভয়েস দিয়েছিলাম, ভয়েস দেওয়ার পরে দেখে আমি ভয়েস রেকর্ডিং বাটনটাই ক্লিক করে নাই। তো এখন খুব বিরক্তি নিয়ে এটা আবারও আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে, মনে হচ্ছে আমার জুতাটা দুইবার আমার গালে মারি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। যাই হোক, এপিসোডের শুরুতে আমরা একটা লাইন দেখতে পাই যেখানে লেখা ছিল, তুমি যদি কোনো কিছুকে অনেক যত্নে রাখো তাহলে সেই জিনিসটার মধ্যে আত্মা চলে আসে, মানে ওটার ভেতরে আলাদা একটা স্পেশাল ব্যাপার চলে আসে। কিন্তু তুমি যদি কোনো জিনিসকে ময়লা আবর্জনা মনে করো, দূরে সরিয়ে দাও, তাহলে সেটার ভেতরে কি আসে? অবশ্যই রাগ বা খারাপ বিধ্বংসী কোনো জিনিস। আর এরপর আমরা একটা শহর দেখতে পাই যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আর ওখানে সবাই সাদা কাপড় পরেছিল এবং সব স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি ময়লা আবর্জনা বলতে কিছুই ছিল না। আর এরপর আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার পছন্দের পুতুলটা হঠাৎ করে একটু ফেটে যায় এবং সেখান থেকে তুলা বের হয়। যদিও এটা রিপেয়ার করা যেত, কিন্তু যেহেতু ওরা অনেক ধনী, কারণ ওটা ওরা ফেলে দেয়। আর তারপর আরেকটা লাইন আসে যেখানে লেখা ছিল, মানুষ যে কোনো জিনিসকে খুব দ্রুত আবর্জনা বানিয়ে ফেলতে পারে। যদিও ওই জিনিসটা অনেকদিন সে ইউজ করেছে, কিন্তু পরে এমন একটা ভাব করে যেটা এটা কখনো কোনো কাজেরই ছিল না, কোনো দরকারি বিষয়ই ছিল না, কোনো কাজে আসবেই না। আর এরকম জিনিসটা মানুষদের সাথেও করা হয়, মানে আজকে কোনো একটা লোককে তোমার খুব লাগছে, যখন লাগছে না তাকে আবর্জনা হিসেবে ফেলে দিচ্ছ। ব্যাপারটা এরকম অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আর কি। তো যাই হোক, আমরা দেখতে পাই এই ময়লা একটা টানের মধ্যে দিয়ে ট্রাকের উপরে সে একত্রিত হয়, আর ওই ট্রাক একটা ওয়্যার হাউসে গিয়ে সব ঢেলে দেয়। আর এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যে মাস্ক পরেছিল, আর এটা হচ্ছে রুডো, আর সেই হচ্ছে আমাদের এই এনিমের মেন ক্যারেক্টার। আর ওই ছেলেটি ওয়্যার হাউসে ঢুকে এবং ময়লার মধ্যে কোনো একটা কিছু খুঁজতে থাকে, আর ওখানে গার্ডকে দেখে ফেলে এবং গার্ডরা বুঝে ফেলে যে এটা হচ্ছে আবর্জনা চোর, এবং ওরা এইসব আবর্জনা চুরি করতে গিয়ে আমাদের শহরটিকে নোংরা করছে, মানে আবর্জনা চুরি করতে গিয়ে জায়গায় জায়গায় পড়ে। তো এরপর গার্ড অ্যালার্ম বাজিয়ে দেয় এবং ওকে সারেন্ডার করতে বলে। তো রুডো তখন আবর্জনা ফেলে দিয়ে ওখান থেকে পালাতে শুরু করে, বাট তখনই গার্ড রেসের উপর গুলি করে। কিন্তু তারপরেও রুডো সেখান থেকে পালাতে সমর্থ হয়। অনেক দূরত্ব ছিল ছেলেটা, কিন্তু একটা পর্যায়ে একটা গুলি ওর হাত ছুঁয়ে পাশ দিয়ে বেরিয়ে যায়। আর তারপর রুডো ওখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপর আমরা দেখি রুডো বের হয় আর দাঁড়িয়ে বলে, আমি তো কারো ক্ষতি করছি না হারামজাদার দল, আমি তো জাস্ট একটা জিনিসই নিতে এসেছিলাম। তো এরপর আমরা দেখতে পাই রুডো শুধুমাত্র এই ফেটে যাওয়া পুতুলটাই নিয়েছে। তো যাই হোক, দৃশ্যের চেঞ্জ হয়, শহরটি অনেক পরিষ্কার ছিল এবং দুইজন মেয়ে নিজেদের মধ্যে কথা বলছিল যে আগের দিন রাতে নাকি আবর্জনা চোর আবারও এসেছিল, এবং ওরা বলা বলি করতে থাকে আবর্জনা আবার কেউ চুরি করে নাকি, ওই লোকটা নিশ্চয়ই ড্রাই কফের কেউ হবে। ড্রাই কফ মানে হচ্ছে ওই গরিব এলাকার মানুষ। তো এই কথা বলতে বলতে ওরা দেখে পাশে একটা লোক রয়েছে ময়লা কাপড় চোপড় পরা, আর ওই লোকটা মূলত ড্রাই কফের, ড্রাই কফ না ড্রাই ফকের। তো ওরা মূলত ড্রাই ফকের লোকদের, মানে গরিবদের অনেক নিচু নজরে দেখে। তো ওই ড্রাই কফটি যখন পাশ দিয়ে ফিরে যাচ্ছিল তখন ওই দুজন বলছিল, দেখ কি নোংরা জামা কাপড়, কি ফকিনের বাচ্চা, সাথ দিয়ে কি গন্ধ আসছে, এইসব নোংরা রোগরা আমাদের এলাকায় আসেবে কেন? আই মিন বাংলাদেশিদের দেখি ইউরোপিয়ানরা যেরকম মনে করে আর কি। কষ্ট লাগলেও কিছু করার নাই, কিন্তু নর্মালি আমি দেখেছি ইউরোপিয়ানরা যেরকম নিয়ম মেনে চলে, বাংলাদেশিরা গিয়ে ওই দেশে বেশিরভাগই নিয়ম মেনে চলে না, ওদের এই চোখেই দেখা হয়। আমি ইউরোপে যাই নাই, বাট আমি চায়না গিয়ে যেটা দেখছি আর কি ভাই, আমি নিয়ম মেনে চলছি, বাট আমার সাথে যে কয়জন ছিল ভাই, যেখানে সেখানে দৌড়াই, যেখানে সেখানে ময়লা ফেলা, আমার নিজের লজ্জা লাগে ভাই যে এত সুন্দর দেশে আমি ময়লা করবো, বাকি কারো লজ্জা লাগে না। তো যাই হোক, ওই লোকটা একটা দরজা খুলে বাইরে চলে যায়, আর এরপর আমাদের দেখানো হয় অনেক বড় একটা দেয়াল, এবং এই দেয়ালের দুই পাশে আকাশ জমিন পার্থক্য। এক পাশে শুনশান সুন্দর গুলশানের মতো বিলাসবহুল জায়গা, অন্য পাশে নোংরা গন্ধ আবর্জনায় ভরপুর। দেয়ালের এক পাশে বড় লোক থাকে, অন্য পাশে গরিব মানুষজন থাকে, আর গরিবদেরকে বলা হয় ড্রাই ফক। আর এই পাশের লোকজন ওই আবর্জনা চোরের কথা বলছিল যে ওই আবর্জনা চুরি করতে গিয়েছে, তার জন্য আবার আমাদের উপর অত্যাচার না হয়। আর এই দিকে আমরা রুডোকে দেখতে পাই যে ওই জিনিসটাকে সেলাই করছে, আর তারপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে চিবা। তো চিবা রুডোকে বকাবকি করে, নিশ্চয়ই তুমি আবার ওই আবর্জনা আনতে গিয়েছিলে তাই না? তুমি কি জানো শহরের মানুষজন এসব ময়লা আবর্জনা নিয়ে খুবই সিরিয়াস, তারা যদি জানতে পারে তুমি এগুলো চুরি করতে গিয়েছিলে তাহলে তোরা তোমাকে মেরেই ফেলবে, তোমার এগুলো এখন ছেড়ে দেওয়া উচিত। তখন রুডো বলে, দেখো বড় লোকেরা আসলে এমন এমন জিনিস ফেলে দেয় যেগুলো আবারও ব্যবহার করা যায়, আর এই জিনিসগুলোর জন্য আমার খারাপ লাগে, তাই ওই জিনিসগুলো আমি উঠিয়ে নিয়ে এসে ঠিক করে বেঁচে দিই যাতে আমি কিছু টাকা পাই এবং নিজের খরচ চালাতে পারি। আর তখনই এখানে তিনজন ছেলে আসে এবং তারা রুডোর মজা টিটকারি করতে থাকে এবং বলে, ছি তোর সাথে কি গন্ধ, তোর তো ইঁদুরের সাথে থাকা উচিত, তোর জামা কাপড়ে কি নোংরা, আর তোর গ্লাভস থেকে কি ধরনের, মানে হ্যান্ড গ্লাভস থেকে কি পরিমাণ বাজে গন্ধ আসছে। সিরিয়াসলি আমার নিজের হ্যান্ড গ্লাভস আমি যে জিমে যাই 6 মাস আগে কিনছি, এখনো ধুই নাই ভাই, এত বিশ্রী গন্ধ আমার হ্যান্ড গ্লাভস দিয়ে। তো যাই হোক, ওরা বলে যে তোকে যদি আমরা স্পর্শ করি আমরা অসুস্থ হয়ে যাবো, এবং চিবাকে বলে ওর
কাছ থেকে দূরে থাকো, তুমি অসুস্থ হয়ে যাবে ওর গন্ধে। বাট চিবা নামের ওই মেয়েটি বলে এতে আমার তো কোনো সমস্যা নেই, আমরা সবাই তো চোপার পট্টিতে থাকি, আর এই চোপার পট্টিতে তো সবই ধরনের লোকে থাকে, তার উপর যত ক্রিমিনালের বাচ্চারা এখানে থাকে, মানে যত শাস্তিপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত যে আসামির বাচ্চারা ভবিষ্যৎ বংশধররা তারা এখানে থাকে, মানে বাপ দাদার পাপের ভাগ ওদের ভুগতে হয়। এবং এখানকার সবাই ইমেজ ঠিক করার জন্য অনেক পরিশ্রম করে যাতে তাদের জীবনটা একটু বেটার হয়। আই মিন সুইপার কলোনির মতো একটা জায়গা। আর এখানে লক্ষ্য রুডোর বাবা অনেকগুলো খুন করে ফেলেছিল, আর এই কারণে ওর ইমেজ ঠিক করার সমস্ত চেষ্টাই ব্যর্থ যাবে, ও কখনো এখান থেকে বেরোতে পারবে না। আর এটার জন্য রুডোরকে এখানকার লোকজন অনেক নিচে চোখে দেখে। তো এই সব কথা বলে ওর বাবার কথা বলে ওকে যখন টিটকারি করা হয় তখন রুডো অনেক বেশি খেপে যায়, কিন্তু রুডোর চোখ দেখে ওরা তিনজন ভয়ে সরে যায় এবং যেতে যেতে বলতে থাকে যেমন বাপ তেমন ছেলে, এই শালাও কোনোদিন না কোনোদিন কাউকে খুন করবে, খুনি হয়ে উঠবে। বাট চিবা তখন রুডোকে বলে না, তুমি একদমই তোমার বাবার মতো না, তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি অনেক ভালো কাজ করবে। আর তখন রুডো অনেক লজ্জা পেয়ে যায় এবং পরিষ্কার আমরা বুঝতে পারি সে চিবাকে পছন্দ করে। তো যাই হোক, তখন চিবার নজর যায় পুতুলটার দিকে, রুডো ওটা ঠিক করে ফেলেছিল আর চিবার পুতুলটা অনেক পছন্দ হয়। তো রুডো ওই পুতুলটা মূলত বিক্রি করার জন্য আনেনি, সে এনেছিল মূলত চিবাকে দেওয়ার জন্য। তো এরপর যখনই এটা সে চিবাকে দিতে যাবে তখনই চিবার মা চলে আসে এবং চিবা ওর মায়ের সাথে চলে যায়। আর এরপরে রুডো বাসায় ফিরে আসে আর সেখানে র্যাক্টো, মানে ওই জায়গায় আমরা একটু আগে দেখেছি ধনী এলাকায় ঢুকেছিল বললো গন্ধ লোকটার সাথে, ওই র্যাক্টো রুডোকে খেপাতে থাকে এবং বলে তুই এই পুতুলটা মেয়েটার জন্য এনেছিস তাই না। অ্যাকচুয়ালি র্যাক্টো সব কথা শুনেছে ওর আর কি। তো র্যাক্টো এখানে রুডোকে বলে তোর সব মনের কথা ওকে বলে দেওয়া উচিত। আচ্ছা আগে বল গতকাল রাতে কি হয়েছিল, তুই কেন আবর্জনা চুরি করতে গিয়েছিলি? আমরা তো এতটাও গরিব নই যে আমাদের আবর্জনা চুরি করতে হবে, তুই নিজে যেমন রিস্কে ফেলছিস, তোর টাকার প্রয়োজন হলে আমি তো কামাচ্ছি তাই না, তুই এইসব থেকে দূরে থাকবি। তো এইখানে আমাদের র্যাক্টোর পরিচয় দেওয়া হয়, সে আসলে ছোটবেলা থেকেই রুডোকে লালন পালন করে বড় করেছে। যদিও রুডোর বাপ মা নেই, কিন্তু এই লোকটা রুডোর আত্মীয় নাই, কিন্তু বাপের মতোই ওকে লালন পালন করেছে আর রুডো তাকে বাপই মনে করে এবং রুডো তাকে সম্মানও করে। একমাত্র পৃথিবীতে রুডোর এই র্যাক্টোই আছে। তো যাই হোক, রুডো তখন র্যাক্টোকে বলে তোমার চাপ কমানোর জন্যই তো আমি একটু চুরি করে টাকা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করতে চাই। আর তখনই র্যাক্টো খেয়াল করে রুডোর হাত একটু কেটে গিয়েছে, মানে ওই যে গুলি খেয়েছে। আর তারপর সে রুডোকে বলে গ্লাভসটা খোল, আমি ব্যান্ডেজ করে দেবো, আর জীবনও চুরি করবি না, এইটা করতে গিয়ে এরকম হয়েছে, এরপর তুই যদি মারা যাস আমার কি হবে। তো যখন গ্লাভস খোলা হয় আমরা দেখতে পাই রুডোর হাতটা অনেক অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু রুডো এই সবকিছুর জন্য ওর বাবাকেই দোষী করে, মানে ওর হাতটা আমরা ঘা ঘা দেখতে পাই আর এই কারণে ওকে গ্লাভস পরতে হয় আর কি। তো যাই হোক, এখানে র্যাক্টো বলে তুই কি জানিস এখানকার অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সবচেয়ে বড় অপরাধের সাজা মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড দিলে তাকে গর্তে ফেলে দেওয়া হয়, কোনো ফাঁসি টাসি দেওয়া হয় না। তোর বাবাকে ওই গর্তেই ফেলে দেওয়া হয়েছিল। তো রুডোর উচিত নিজের দিকে খেয়াল রাখা। আর রুডো তখন বলে আসলে যতদিন থেকে আমি নিজের খেয়াল রাখতে শুরু করেছি তখন থেকেই তো আমার হাতের এই অবস্থা, আর এই কারণে লোকজন ওর দিকে অন্যদিকে তাকায়, আর এই কারণে র্যাক্টোকে এই গ্লাভস দুটো দিয়েছে, আর গ্লাভস পরার কারণে ওর হাতের ব্যথা একটু কম হয়। তো অ্যাকচুয়ালি র্যাক্টো রুডোর জন্য জীবন অনেক কিছু করেছে, আর এই জন্য রুডো র্যাক্টোর উপর অনেক কৃতজ্ঞ। তো এরপর আবারও র্যাক্টো রুডোকে খেপাতে শুরু করে, তুই মনের কথা চিবাকে বলবি, দ্রুত বল, তা না হলে আবার আলামিন নিয়ে যাবে ওকে। তো এর ফলে দুজনের খুনসুটি শুরু হয়, আর তখনই আমরা দেখতে পাই ওদের বাসার বাইরে একজন অজানা মাস্কম্যান দাঁড়িয়ে রয়েছে। আর পরদিন সকালে র্যাক্টো রুডোকে বলে শোন, একটু হাসতে শিখিস, হ্যাঁ, তোর মুখ তো সবসময় বিলাইয়ের পুটকির মতো করে রাখিস, এরকম করলে কেউ ভালোবাসবে না, ভালো দেখায় না। তো যাই হোক, এরপর রুডো করে কি ওই পুতুলটিকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে আর চিবাকে খুঁজতে শুরু করে। আর তারপরে ও একটা পিঠ দেখতে পায়, আর পিঠ হলো এমন একটা জিনিস যেখা অনেক বড় একটা গর্ত, অনেক গভীরতম একটা গর্ত, মনে করো যে নিচের দিকে একবারে মাউন্ট এভারেস্টের মতো গর্ত, যেখানে এই পুরো পৃথিবীর আবর্জনা ফেলা হয়। এছাড়াও যদি কেউ অপরাধ করে তাকেও সেখানে ফেলা হয়, এবং এটার গভীরতা এত বেশি যে এটা শেষ কোথায় কেউ যায় না, আজ পর্যন্ত কেউ ওখান থেকে উঠেও আসেনি, এবং এটা অনেক বেশি অন্ধকার একটা জায়গা। ওখানে যাদেরকে ফেলা হয় তাদের সাথে কি হয়েছে এটা কেউ জানেও না। তো বুঝতেই পারছো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আর তখনই সেখানে চিবা চলে আসে। চিবা রুডোকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি দৃশ্য দেখতে এসেছো, মানে পিঠ দেখতে এসেছো, ওর বাবাকে এখানে ফেলেছে, আই মিন রুডোর বাবাকে। তো চিবা বলে দেখো, আমাদের এরিয়ার সামনে এই পিঠটাকে ইচ্ছে করে বানানো হয়েছে এই গরিবদের সামনে, কারণ যাতে আমাদের ভেতরে এটা নিয়ে ভয় থাকে, আমরা যাতে ক্রাইম না করি, এবং না চাইতেও যাতে আমাদের শাস্তি দেখতে হয়। তো চিবা এখানে বলে যে রুডো, আমি চাই না কখনো তোমাকে এখানে ফেলা হোক, এবং তুমি যদি আবর্জনা চুরি করার সময় কখনো ধরা পড়ে যাও ওরা তোমাকে নিশ্চিত এখানে ফেলে দেবে। আর রুডো তখন বলে হ্যাঁ, কালকে র্যাক্টো আমাকে একই কথা বলেছে। তো চিবা তখন বলে হ্যাঁ, র্যাক্টো তোমার জন্য অনেক চিন্তা করে, তোমাকে অনেক ভালোবাসে, এমনকি আমিও তোমাকে অনেক ভালোবাসি। মানে হুট করে চিবা কেমন যেন এই কথাটা বলে দেয়, নিজের মনের অজান্তেই ভালোবাসার কথা বলে দিয়েছে। আর এটা শুনে রুডো অনেক লজ্জা পায়, আর মুখ ঢেকে ফেলে। তো রুডো তখন করে হাতের পুতুলটা দেয় এবং বলে তোমার কি এটা পছন্দ হয়েছে, এবং বলে তুমি কি এটা পছন্দ করবে কিনা আমি জানি না, এটা ময়লাতে ছিল। চিবা তখন পুতুলটা নেয় আর বলে আমি এটা সারা জীবন আমার কাছে রাখবো। তো এরপর রুডোর তো খুশির সীমানা নেই, ও দৌড়ে র্যাক্টোর কাছে এটা জানাতে যায়। আর যাওয়ার পথে সে অনেকগুলো পুলিশ অফিসারকে দেখতে পায়। ও বুঝতে পারে না এখানে
এত পুলিশ অফিসার কেন এসেছে। তো এরপর রুডো বাসার দিকে যখন দৌড়ে যায় হঠাৎ ওর মনে পড়ে, আরে আমি তো চিবাকে ডাইরেক্ট প্রপোজের কথা বলিনি, ডাইরেক্ট কথাটা তো ঠিক মতো বললাম না, ওকে তো সরাসরি প্রপোজ করা উচিত ছিল। র্যাক্টো আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো, র্যাক্টো তো আমাকে আবারও পাঠাবে প্রপোজ করার জন্য। আর এরপরও যখন দরজা খুলে ওর ঘরের ওর তো হুশ উড়ে যায়, কারণ ওখানে ওই মাস্ক পরা লোকটি ছুরি নিয়ে র্যাক্টোর পেটে ঢোকাচ্ছিল। আর তখনই রুডো দৌড়ে আসে আর লোকটা উল্টো করে কি ওকে মেরে বেঁধে চলে যায়। আর ওর কাছে একটা বই ছিল সেটা নিয়ে বের হয়ে যায়, কিন্তু রুডোকে কিছুই করায় না। রুডো তখন র্যাক্টরের আওয়াজ পায় আর তার কাছে গেলে সে বলে, তুই এখন এখান থেকে পালিয়ে যা, এই জঘন্য দুনিয়াকে তোর বদলাতে হবে। আর এই কথা বলার পরেই র্যাক্টর মৃত্যু হয়ে যায়। আর তখনই সেখানে পুলিশ অফিসার আসে, রুডোকে ধরে নিয়ে যায়, কারণ সবাই মনে করছে রুডোই র্যাক্টরকে খুন করেছে। চিন্তা করো। তো পুলিশ রুডোর কোনো কথাই শুনতে চায় না, আশেপাশের লোকজন এটা দেখতে থাকে আর বলতে থাকে খুনির ছেলে খুনি তো হবেই, যেমন বাপ তেমন ছেলে। তো এরপর ওই রুডোকে ওই পিটের কাছে নিয়ে যাওয়া হয়, মানে যেখানে গর্ত ফেলে দেওয়া হবে আর কি। আর এখানে লক্ষ্য রুডো শুধুমাত্র আবর্জনায় চুরি করেনি, একজন মানুষকেও খুন করেছে। তো এরপর আমাদেরকে বলা হয় ও দুইটা জঘন্য অপরাধ করেছে, তার মধ্যে একটা হচ্ছে আবর্জনা চুরি। তো আবর্জনার চুরির কাজটা মাফ করে দেওয়া হলেও মানুষ খুন করারটা ক্ষমা করার কোনো উপায় নেই। তো ওকে পিটের মধ্যে ফেলে দেওয়া হবে। শহরের লোকজনে হ্যাঁ হ্যাঁ বলে, এমনকি রুডোর আশেপাশের লোকজনে হ্যাঁ বলে যে ওকে পিটে ফেলে দাও, পিটে ফেলে দাও। রুডো কিছুই বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে হলো। আর তখন রুডো ভিড়ের মধ্যে চিবাকে দেখতে পায় এবং ওর তখন চিৎকার করে বলার ইচ্ছা করছিল যে র্যাক্টোকে অন্য কেউ খুন করেছে আর ওই খুনিকে চিবা তোমাকেই খুঁজে বের করতে হবে। কিন্তু এই কথা বলার আগেই চিবা বলে, আমি তোমাকে ভরসা করেছিলাম, সবাই ঠিকই বলেছিল, খুনির ছেলে খুনিই বের হলো। আর এরপর ওই পুতুলটা ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। তো যাই হোক, সবাই দিকে বলছিল আবর্জনাটিকে ফেলে দাও, আবর্জনাটিকে ফেলে দাও, কিন্তু উল্টো রুডো বলা শুরু করে, আবর্জনা হচ্ছে সব তোমরা, কারণ তোমাদের মাথার মধ্যে কিছুই নেই, তোমাদের চোখ আছে, কান আছে, ব্রেন আছে, কিন্তু তোমরা না শোনো না দেখো। সিরিয়াসলি আমরা বাংলাদেশিরাও ঠিক একই জিনিস, চোখ আছে, কান আছে, কিন্তু মগজ নাই। আমরা বাংলাদেশিরাও টোটাল আবর্জনা, সিরিয়াসলি। তো যাই হোক, রুডো এই কথা বলে এবং ভিড়ের মধ্যে তখন ওই লোকটাকে দেখতে পায় যে আসলে র্যাক্টোকে মেরেছে। কিন্তু এরপর ফাইনালি রুডোকে পিঠের মধ্যে ফেলে দেওয়া হয়। আর পড়তে পড়তে রুডো বলে, যদি আমি বেঁচে যাই তোদের সবাইকে আমি নরকে পাঠাবো, তোদের সবাইকে আমি মেরে ফেলবো, তোদের একটাকেও আমি শান্তি থাকতে দেবো না। এবং আমরা দেখি ও নিচে পড়েই যাচ্ছে আর ফাইনালি এমন একটা আবর্জনার উপর পড়ে যার কারণে জীবন বেঁচে যায়। কিন্তু আশেপাশে আবর্জনা ছাড়া কিছুই দেখতে পায় না। আর এগুলো সেই সব আবর্জনা যা পৃথিবীর মানুষ এখানে ফেলেছে এতগুলো বছর। কিন্তু হঠাৎ করে পেছনে অনেক বড় একটা মনস্টার দেখতে পায়, হয়তো এই আবর্জনা থেকে তৈরি হয়েছে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, হয়তো ফার্স্ট এপিসোড দেখে বুঝতে পেরেছো চমৎকার একটা সিরিজ হতে চলেছে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।